শহরের থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইশরাত এক বিশাল ট্রু প্ল্যান সাজালো। তার শিকার ধরার জালে এবার ধরা দিয়েছে চারজন, মেঘলা, অনু, মাইশা আর শিরিন। এরা সবাই ইশরাতের কলেজ জীবনের বান্ধবী। ইশরাতের মিষ্টি কথা আর সাজানো গল্পে বিশ্বাস করে তারা রাজি হয়েছে এই অ্যাডভেঞ্চারে। দুপুরের পর ইশরাতের জিপ গাড়িটা যখন নিশির বিলের সীমানায় এসে থামলো, তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে বিশাল বিলের জলরাশি রোদের আলোয় চিকচিক করছে না, বরং কেমন যেন গোলাটে দেখাচ্ছে। বাতাসের শোষ শব্দ ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই এখানে। গাড়ি থেকে নেমে মেঘলা চারপাশটা ভালো করে দেখলো। তার কপালে চিন্তায় বাস পড়ল। সে সন্দেহ করে বলল, কিরে ইশরাত, তুই আমাদের কোথায় নিয়ে এলি? জায়গাটা কেমন যেন ভুতুরে। এখানে তো টুরিস্ট স্পট মনে হচ্ছে না, কোনো মানুষজন তো নেই। ইশরাত গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে সানগ্লাসটা খুলল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। আরে দূর, টুরিস্ট স্পট হলে কি আর এমন নির্জনতা পাওয়া যায়? আমি তোদের এমন এক জায়গায় এনেছি যেখানে প্রকৃতির আসল রূপ দেখা যায়। একটু অপেক্ষা কর, সব দেখতে পাবি। অনু একটু ভয়ের সুরে বলল, কিন্তু ইশরাত, এত নির্জন কেন? আমার কিন্তু গা ছমছম করছে, মনে হচ্ছে কেউ কোত্থেকে নজর রাখছে আমাদের উপর। ইশরাত শান্ত গলায় বলল, নেই, তবে এখনই চলে আসবে। তোরা যার জন্য অপেক্ষা করছিস সে খুব কাছেই আছে। মাইশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আসবে? কে আসবে? তুই কি অন্য বন্ধুদেরও বলেছিস? মাইশার কথা শেষ হতে না হতেই জঙ্গলের ভিতর থেকে এক বিকট গর্জন ভেসে এলো। সেই গর্জনে চারপাশের গাছের পাখিরা ভয়ে ডানা ঝাপটে উড়ে গেল। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল এক পচা উৎকট গন্ধে। চার বান্ধবী আতঙ্কে একে অপরের দিকে তাকাতে লাগলো। ঠিক তখনই তাদের সামনে দোয়াশা বেদ করে মূর্তি হয়ে উঠল এক বিশাল অবয়ব। নীলচে গায়ের রং, পেশিবহুল শরীর আর আগুনের মতো জলজলে চোখ। পিশাচ আবির তার ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের পথ আটকে দাঁড়ালো। শিরিন ভয়ে চিৎকার করে উঠল, ও মাগো, ওটা কি? ইশরাত, তুই কি আমাদের এখানে মারার জন্য এনেছিস? ইশরাত এবার আর অভিনয় করলো না। সে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে নিশিবিলের নিস্তবতা খান খান হয়ে গেল। তোরা ঠিকই ধরেছিস, তোরা আমার মেহমান না, তোরা হলে আবিরের বোগ। আজ তোদের শরীর দিয়ে ওর তৃষ্ণা মেটাবে। চারজন বান্ধবী পানের বয়ে চারদিকে পালানোর চেষ্টা করলো। মেঘলা দৌড় দিল ডানে, অনু বায়ে, কিন্তু তারা কয়েক কদম এগোতেই ঘটল এক অলৌকিক ও ভয়াবহ ঘটনা। পিশাচ আবিরের শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল। তারপর চোখের পলকে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আরো তিনটি হুবহুব আবির বেরিয়ে এলো। একজন থেকে চারজন আবির চারদিক থেকে চারজন মেয়েকে ঘিরে ধরলো। তাদের নীলচে আটালো হাতগুলো বাড়িয়ে দিল শিকারের দিকে। মেয়েগুলোর পালানোর আর কোনো পথ রইল না। নিশির বিলের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো চার নারীর অসহায় আর্তনাদ। অন্যদিকে শহরের এক প্রান্তে তখন হুলস্থুল কাণ্ড। অনেক কাঠ খোর পুড়িয়ে বিভিন্ন স্রোত কাজে লাগিয়ে অবশেষে সায়ন ইশরাতের বাড়ির ঠিকানা খুঁজে বের করেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সায়ন আর অদরা যখন ইশরাতের মহল্লায় পৌঁছালো, তখন দেখলো বাড়ির সামনে উৎসুক জনতার বিশাল ভিড়। পুলিশের গাড়ির নীল লাল আলো জ্বলছে নিভছে। সায়ন ভিড় ঠেলে সামনে এগোতে চাইলো, কিন্তু অদরা তার হাত খামছে ধরলো। সায়ন, আমার বুক কাঁপছে, কিছু একটা খুব খারাপ হয়েছে। সায়ন অদরাকে অভয় দিয়ে ভিড়ের একটু ভিতরে ঢুকলো। যা দেখলো তাতে তার নিজের রক্ত হিম হয়ে গেল। বাড়ির গেটের সামনে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে। বাতাসের ঝাপটায় কাপড়টা একটু সরে যেতেই দেখা গেল ইশরাতের বাবা আমজাদ সাহেবের বিকৃত মুখটা। তার গাটা অদ্ভুতভাবে বাঁকানো, যেন কেউ মটকে দিয়েছে। কিন্তু ভয়াবহ দৃশ্যটা তখনও বাকি ছিল। পুলিশ বাড়ির ভিতর থেকে স্ট্রেচারে করে আরো একটি লাশ বের করে আনলো। এই লাশটা সাদা কাপড়ে ঢাকা থাকলেও সেখান থেকে বুরবুর করে পচা গলিত লাশের দুর্গন্ধ বের হচ্ছে। গন্ধে টেকা দেয়। উপস্থিত জনতা নাকে রুমাল চেপে ধরলো। পাশের এক পুলিশ অফিসার আরেকজনকে বলছিলেন, অদ্ভুত কেস স্যার, বাইরের লাশটা টাটকা, আজ বিকেলের ঘটনা, কিন্তু ভিতরের মহিলার লাশ ময়না তদন্ত ছাড়াই বলা যায় উনি অন্তত ৩-৪ দিন আগেই মারা গেছেন। অথচ প্রতিবেশীরা বলছে গতকালও নাকি মেয়েটাকে আর তার মাকে কথা বলতে দেখেছে। মেয়েটা নিখোঁজ। সায়ন আর অদরা ভিড় থেকে দ্রুত সরে এলো। একটু নিরিবিলি জায়গায় এসে অদরা হাঁপাতে লাগলো। সায়ন, ওনারা মারা গেলেন কিভাবে?
আর ওই পচা লাশটা, ওটা কি ইশরাতের মায়ের? শায়ান গম্ভীর মুখে বলল, হ্যাঁ অদরা, আমার মন বলছে এর পিছনে আবিরের হাত আছে। ইশরাতের মা অনেক আগেই মারা গেছেন। আবির বা ইশরাত হয়তো কোনো মায়া দিয়ে সেটাকে ডেকে রেখেছিলেন, আর আজ বাবাকেও শেষ করে দিল। ইশরাত এখন পুরোপুরি ওই পিশাচের নিয়ন্ত্রণে। সে নিশ্চয়ই এখন নিশির বিলে। অদরা বেকুল হয়ে বলল, তাহলে চলো, আমাদের এখনই রওনা দিতে হবে। স্বপ্নে যে মেয়েগুলোকে দেখেছি তাদের বাঁচাতে হবে। ইশরাত নিশ্চয়ই তাদের ওখানেই নিয়ে গেছে। শায়ান আকাশের দিকে তাকালো। সন্ধ্যা গনিয়ে রাত নামছে। সে অদরার কাঁধে হাত রেখে বলল, আবেগ দিয়ে কাজ হবে না অদরা, এখন রাত। নিশিবিলে পিশাচের ক্ষমতা রাতে কয়েক গুণ বেড়ে যায়। তাছাড়া ইশরাত যদি কাউকে নিয়ে গিয়ে থাকে তবে তাদের সাথে যা করার তা এতক্ষণে করে ফেলেছে। এখন হুট করে গিয়ে আমরা কিছুই করতে পারবো না, উল্টো অকারণে প্রাণ দেব। আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে কাল সকালে রওনা দিতে হবে। অদরা মেনে নিতে চাইল না, কিন্তু শায়ানের যুক্তির কাছে হার মানল। সে জানে এই লড়াইয়ে ভুল করার কোনো সুযোগ নেই। নিশির বিলের সেই পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে কুঠুরি, মেঝের এক কোণায় জবুথবু হয়ে বসে আছে লুবানা। তার পরনে কোনো বস্ত্র নেই, শরীরটা ক্ষত বিক্ষত। গত কয়েকদিনের অমানসিক নির্যাতনে সে তার মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছে। তার হাত পা থরথর করে কাঁপছে, চোখ দুটো কোটরাগত। হঠাৎ দরজায় পায়ের শব্দ হলো। লুবানা চমকে ওঠে, আরো গটিয়ে গেল দেওয়ালের সাথে। ঘরে ঢুকলো ইশরাত। তার পিছনে বাসমান অবস্থায় যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা বাহিত হয়ে ঘরে ঢুকলো মেঘলা, অনু, মায়েশা আর শিরিন। তারা চারজনেই জ্ঞানহীন কিন্তু জীবিত। তাদেরও চড়ে ফেলা হলো লুবানার পাশে। ইশরাতের মুখে বিজয়ের হাসি। সে লুবানার দিকে তাকিয়ে বলল, কিরে লুবানা, একা একা বোর হচ্ছিস? দেখ, তোর জন্য খেলার সাথে নিয়ে এসেছি। লুবানা বাঙ্গা চেরা গলায় পিস করে বলল, আপু, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কিভাবে করলে? তোমার কি একটুও মায়া হলো না? তুমি তো মানুষ না, তুমি শয়তান। জ্ঞানহীন মেঘলা হঠাৎ গুগাতে শুরু করলো। আদৌ চেতন অবস্থায় সে বিড়বিড় করে অভিশাপ দিল, ইশরাত, তুই জঘন্যভাবে মরবি। আমাদের দীর্ঘ শ্বাস তোকে শান্তিতে মরতে দেবে না। তুই পচে গলে মরবি। ইশরাত শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে কোনো মানবিকতা নেই, আছে কেবল পৈশাচিক উল্লাস। সে মেঘলার চুলের মুঠি ধরে জাকিয়ে বলল, অভিশাপ দিচ্ছিস? দে, মনে রাখিস, শকুনের দোয়ায় গরু মরে না। আমার মৃত্যু তোদের দেখার সাধ্য নেই, কারণ তোরা নিজেরাই তো আজ রাতের খাবার। ইশরাত লুবানার দিকে তাকিয়ে বলল, তৈরি থাকিস, আজ রাতে উৎসব হবে। আবির খুব খুশি হবে এতগুলো টাটকা শিকার পেয়ে। ইশরাত ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। অন্ধকার ঘরে লুবানা আর তার চার সঙ্গীর কান্নার শব্দ পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। বাহিরে তখন অমাবস্যার চাঁদহীন আকাশ, আর নিচে পিশাচের উল্লাসের প্রস্তুতি চলছে। এ পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।